মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাও এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে নিহত 4, গুরুতর আহত অন্তত 16, মেলেনি হতাহতদের পরিচয়। বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে 9 ধরনের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা, বাংলাদেশি রপ্তানিকারকদের ক্ষতির শঙ্কা। চীন সফর সফল, দেশে ফিরে জানালেন মির্জা ফখরুল, বিএনপি-সিপিসি সমঝোতা 2 দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ, আজ জমায়েত হবে কয়েক লাখ জনতা। অনলাইন বুকিংয়ে হবে বন্দির সঙ্গে স্বজনদের সাক্ষাৎ, ব্যবহার হবে অ্যাপ, পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে কাশিমপুর কারাগারে। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বাধা ছাড়াই কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ঘোষণা তেহরানে। এবং কলম্বো টেস্টে ইনিংস হারের শঙ্কা নিয়ে চতুর্থ দিন শুরু করবে বাংলাদেশ, পিছিয়ে 96 রান তাইজুলের 5 উইকেট। দেখছিলেন সংবাদ শিরোনাম, সংবাদ সকালে, সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। মুন্সিগঞ্জের হাসারায় ঢাকা-মাও এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছে 4 জন, আহত হয়েছেন অন্তত 16 জন। গত রাত 3টার দিকে হাসারা ব্রিজ 2 এর মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, যশোর থেকে ঢাকাগামী হামদান পরিবহনের একটি কোচ চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা দিলে উভয় যান নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে আছড়ে পড়ে। ঘটনাস্থলে মারা যায় 2 জন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে মারা যান আরও 2 জন। ফায়ার সার্ভিস জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের পরিচয় শনাক্ত কাজ করছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় কিছু সময় যান চলাচলের বিঘ্ন হলেও পরে তা স্বাভাবিক হয়। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিংপাড়া নোয়াপাড়া আন্ডারপাসের সামনে এক্সপ্রেসওয়েতে চলমান একটি বাসের পিছনে চলমান একটি বাস ধাক্কা মারে, ফলে ঘটনাস্থলে 2 জন মারা যায়, হাসপাতালে 2 জন মারা যায়, বেশ কয়েকজন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে। বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে 9 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। তবে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির ক্ষেত্রে সমুদ্রপথে একটি পথ খোলা রেখেছে দেশটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রপথে মুম্বাইয়ের নবসেবা বন্দর দিয়ে এসব বাংলাদেশি পণ্য ভারতে যেতে পারবে। স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা এসব বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়। এ নিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে 3 মাসে 3 দফায় বিধিনিষেধ আরোপ করল ভারত। এর আগে গত 17 মে স্থলবন্দর দিয়ে ভারতে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয় প্রভৃতি পণ্য আমদানিতে বিধিনিষেধ দিয়েছিল। যুদ্ধ সংঘাতে মানুষ হতাশ হয়ে পুরো বিশ্ব এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে পড়েছে উল্লেখ করে খাঁচায় ফিরে না গিয়ে নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, স্বার্থপরতার ভুল পথে হাঁটলে বড় দুর্যোগ বয়ে আনবে। স্বাবলম্বী হওয়ার উপায় সামাজিক ব্যবসা উল্লেখ করে এবারের সামাজিক ব্যবসা দিবস শুধু দেশ নয়, পুরো বিশ্বে নতুন সভ্যতা গড়বে বলেও প্রত্যাশার কথা জানান প্রধান উপদেষ্টা। সাইফুল রিপনের রিপোর্ট। 15তম সামাজিক ব্যবসা দিবস 2025 উপলক্ষে আশুলিয়ার জিরাবতে সামাজিক কনভেনশন সেন্টারে ইউনুস সেন্টার আয়োজিত 2 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং এর শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে সামাজিক ব্যবসার নতুন বিশ্ব গড়ার অন্যতম নিয়ামক দাবি করে সামাজিক ব্যবসা প্রসারে গ্রামীণের নেয়া নানা উদ্যোগে বিগত সরকারের দেয়া বাধার কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। This was built for Social Business Day, but you couldn't hold that Social Business Day.
এই কনভেনশন সেন্টার তৈরি করা হয়েছিল সামাজিক ব্যবসা দিবসকে কেন্দ্র করে, কিন্তু সরকার তা করতে দেয়নি। শিক্ষার দুরবস্থার কথা ভেবে বিশ্ববিদ্যালয় করতে চাইলেও তা করতে দেয়নি সরকার। স্বার্থপরতার ভুল পথে হাঁটলে বিশ্ব সভ্যতায় দুর্যোগ নেমে আসবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, স্বাবলম্বী হতে যুক্ত হতে হবে সামাজিক ব্যবসায়। আমরা ভুল পথে আছি, এভাবে চললে বিশ্ব বিপর্যয়ের মধ্য দিয়ে শেষ হবে। এবছর সব উল্টো হচ্ছে, যেখানে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা সেখানে সব পিছিয়ে যাচ্ছে। ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে। ভারত পাকিস্তান যুদ্ধে জড়াচ্ছে, ইউক্রেন পরিস্থিতি চলছে, ইসরায়েল ইরান পরিস্থিতি, এগুলো থামাতে কতদিন লাগবে জানি না। তরুণ প্রজন্ম দেশকে গভীর অন্ধকার থেকে বের করে এনেছে উল্লেখ করে নতুন পরিকল্পনা নিয়ে সবাইকে কাজ শুরুর আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। তরুণরাই বের হয়ে এসেছিল, বলেছিল যথেষ্ট হয়েছে, এবার চলে যাও। তারা জীবন দিয়েছে, তারা দেশকে অল্প সময়ে গভীর অন্ধকার থেকে দেশকে আলোতে এনেছে। এই ঘটনা শুধু বাংলাদেশের জন্যই প্রযোজ্য নয়, সারা বিশ্বের তরুণরাই করতে পারে। নতুন বিশ্ব গড়ার প্রত্যয় আমাদের। পরে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। চীনে বিএনপির 5 দিনের রাজনৈতিক সফর সফল হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টি। বিএনপি প্রতিনিধি দলের সফরের মধ্যে দিয়ে দুই দেশের কৌশলগত সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5 দিনের একটা সফরে, আমাদের এই সফরটা মূলত ছিল রাজনৈতিক। আমরা চীনের যে কমিউনিস্ট পার্টি আছে সিপিসি, তাদের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম। আমাদের এই সফরটি অত্যন্ত সফল হয়েছে। পার্টি টু পার্টির একটা 2 বছরের রাজনৈতিক ডায়ালগের জন্য, পলিটিক্যাল ডায়ালগের জন্য একটা এমইউ করার আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। সরকার তার নিরপেক্ষতা বজায়। শুক্রবার বিকেলে গুলশানে নিজ বাসায় সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যেটা সিদ্ধান্ত হয়েছে, এ সময় তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়বস্তু জাতির সামনে তুলে ধরার দাবি জানান। সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। এটা আমাদের ধারণা, আমরা জানি না সত্যি সত্যি এটা উনি কমিউনিকেট করেছেন কিনা, এই পরামর্শ দিয়েছেন কিনা বা ইনস্ট্রাকশন দিয়েছেন কিনা। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। আর নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যে শেষ করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জামাত স্থানীয় নির্বাচন আগে চাইলেও বেশিরভাগ দলই জাতীয় নির্বাচন আগে চায়। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য মোটামুটি সব দলই একমত। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত অথবা ঘোষিত না বললেও সম্মত বলা যায় যে সময়, সেই সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব পক্ষই, সব রাজনৈতিক দলই একমত। দ্বিমত হতে দেখিনি কাউকে। আর অন্তর্বর্তী সরকার নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে একটি স্বাধীনভাবে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন যদি অনুষ্ঠান হয়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বন্ধ হয়ে যায়। আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়, বরং জনপ্রত্যাশা পূরণ করে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়। আগামীর রাজনীতিটা যেন আবার ফ্যাসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এই ব্যাপারে
রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি। প্রশাসনের নিরপেক্ষতা প্রমাণের সব না হোক, স্থানীয় সরকারের অন্তত সিটি কর্পোরেশন, উপজেলা বা পৌরসভার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নূর। শুক্রবার দুপুরে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের বিশেষ বর্ধিত সভায় তিনি একথা বলেন। নূর বলেন, এই সরকার আগের মতো দিনের ভোট রাতে করে কিনা, স্থানীয় সরকার নির্বাচন হলে তারও প্রমাণ পাওয়া যাবে। অন্তর্বর্তী সরকার ও বর্তমান প্রশাসন একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়েছে। তারা ভাবছে ও দল আগামীতে ক্ষমতায় আসছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে ফের 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। শুক্রবার বিকেলে নুরুল হুদাকে CMM আদালতে তুলে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। 4 দিনের রিমান্ড শেষে রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচনের আয়োজনের অভিযোগে বিএনপির করা মামলায় শুক্রবার বিকেলে CMM আদালতে তোলা হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে। আদালতে আরও জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, সাংবিধানিক প্রতিষ্ঠানে থাকা সত্ত্বেও সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন না করে সংবিধান ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সরকারের হুকুম পালন করেছেন। বিভিন্ন যে ল এনফোর্স এজেন্সিকে ব্যবহার করেছেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সহ ফ্যাসিস্ট হাসিনা এবং মন্ত্রিসভা এবং কারা কিভাবে জড়িত সেই বিষয়গুলি কি আরও জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে আরও সময়ের প্রয়োজন, সেই জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই সময় রিমান্ড না মঞ্জুর করে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। অভিযোগ করেন, মৌলিক কোনো পরিবর্তন ছাড়াই একইভাবে পুনরায় রিমান্ড আবেদন করেছে পুলিশ। এই জায়গায় 2টা ধারা আছে, একটা রাষ্ট্রদ্রোহ আর একটা হচ্ছে 120B, যেটা ক্রিমিনাল কনস্পাইরেসি যেটা বলা আছে। এই 2টা ধারার জন্য একেবারে আইনের স্পষ্ট বিধান হচ্ছে গভর্নমেন্টের স্যাংশন লাগবে এবং ডিসি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে এই মামলা দায়ের করতে হবে। সরকারের পক্ষে একজন ব্যক্তি বা ব্যক্তির পক্ষে এই মামলা দায়ের করার আইনগত সুযোগ নাই। সাবেক প্রধান এই নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। এবার অনলাইন বুকিং এর মধ্যে চালু হচ্ছে বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাতের ব্যবস্থা। অ্যাপের মাধ্যমে দিতে হবে বুকিং অনলাইন চার্জও। যে কোনো ধরনের ঘুষ, লেনদেন, অনৈতিকতা ও স্বজনদের ভোগান্তি এড়াতে এই উদ্যোগ বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। কাশিমপুর 1 কারাগারে দ্রুতই পরীক্ষামূলক কার্যক্রম শুরুর কথাও জানান তিনি। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। এই অপেক্ষা স্বজনদের সাথে এক নজর সাক্ষাতের, কিন্তু এই সাক্ষাতের পেছনের গল্পটাও বেশ ভোগান্তির। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও বন্দীদের দেখা পান না স্বজনরা। তার উপর আবার কবে দেখা হবে তা নিয়েও আছে অনিশ্চয়তা। এই চিত্র যেন কারাগারে বন্দীদের সাথে দেখা করতে আসা প্রতিটি স্বজনের। একবার ভাবুন তো, এমন ভোগান্তি নিমিষেই শেষ। বাসায় বসেই অনলাইনে দেখা যাবে কবে দেখা করতে পারবে কারাগারের বন্দীদের সাথে স্বজনরা। না, এটি কোনো স্বপ্ন নয়, কিংবা নয় রূপকথার গল্প। এমনটাই হতে যাচ্ছে বাস্তব। সম্প্রতি এমন সেবা চালুর উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিষয়টি তুলে ধরেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। শুধু কি তাই, ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বন্দীরাও জানতে পারবেন কখন তার স্বজন আসবে দেখা করতে। অ্যাপের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে তাদের স্লটটা বুক করতে পারবে। সুনির্দিষ্ট টাইম এবং বুথ তারা স্লটটা বুক করতে পারবে এবং এটা তারা একটা সুনির্দিষ্ট ইউজার আইডির মাধ্যমে, বন্দীদের ইউজার আইডি ব্যবহার করে, এবং যারা অথরাইজ তারাই করতে পারবে। বন্দীরাও কিন্তু প্রি ইনফরমেশন পাবেন। ওনার সাক্ষাৎকারটা সেট হলে আগের দিন আমরা জানিয়ে দিব, আমাদের অ্যাপই জানিয়ে দিবে, এবং ওইখানে একটা ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বন্দীরা জানবে যে আগামীকাল কোথায় এবং কখন তার সাক্ষাৎকার আসবে। একইভাবে
বন্দির আত্মীয় স্বজন আগের দিন একটা SMS এর মাধ্যমে নোটিফিকেশন পাবে, তার মধ্যে উনিও জানবেন যে ওনার সাক্ষাৎকার কনফার্ম এবং উনি ওই নোটিফিকেশন ধরে বারকোড পাঠানো হবে, ওইটা এসে দেখালে উনি উইদাউট কোনো হ্যাসেল এটা করতে পারবেন। বর্তমানে হাফ অ্যান আওয়ার করে সাক্ষাৎ দিচ্ছি, একজন বন্দী তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারে, ওইটাই চালু থাকবে, ওইখানে কোনো সময়ের কোনো হেরফের হবে। আর অ্যাপের মাধ্যমে বন্ধুদের সাথে দেখা করতে স্বজনদের খরচ হবে মাত্র 30 টাকা। বন্ধ হবে অনৈতিক লেনদেন আর ভোগান্তি, আশা কারামোহ পরিদর্শকের। আমরা একটা বেসরকারি উদ্যোক্তা সংস্থার সাথে এটা কোলাবোরেশন করব এবং এটার জন্য একটা সার্ভিস ফি থাকবে এবং এটা হচ্ছে ওনাদের শুধুমাত্র ম্যানেজ করার জন্য, পুরো জিনিসটা ম্যানেজ করার জন্য, SMS থেকে শুরু করে সকল কিছু ম্যানেজ করার জন্য। এটা আপাতত আমরা সেট করেছি 30 টাকা পার ভিজিট, বাট এটাকে আমরা অদূর ভবিষ্যতে আরো কমিয়ে নিতে পারব। ডিজিটাল এই অত্যাধুনিক সেবা চালু হচ্ছে শিগগিরই, পরীক্ষামূলকভাবে আপাতত শুরু হবে কাশিমপুর 1 কারাগার থেকে, এমনটাই জানান কারা মহাপরিদর্শক। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দুর্নীতি ও অনিয়মের 17 বছরেও শেষ হয়নি কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ না করেই প্রকল্পের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের ভাই নাসিরউদ্দিন লিটু সহ কয়েকজনের বিরুদ্ধে। 30 জুনের মধ্যে হাসপাতালের নির্মাণ কাজ পুনরায় শুরুর ঘোষণা না এলে কঠোর কর্মসূচি দেবেন স্থানীয়রা। জালিস মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। 2008 সালে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করার প্রকল্প নেয় সরকার। দুর্নীতি ও অনিয়মে 17 বছরেও বাস্তবায়ন হয়নি সে প্রকল্প। প্রথমে প্রকল্পের আওতায় মূল ভবন ও 2টি আবাসিক ভবনের জন্য দরপত্র আহ্বান করা হয়। ব্যয় ধরা হয় 5,50,00,000 টাকা। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের ভাই নাসিরউদ্দিন লিটু ক্ষমতার অপব্যবহার করে কাজটি হাতিয়ে নেয়। ওই বছর লিটুর ঠিকাদারি প্রতিষ্ঠান নুরিয়া হাসপাতালের 20% কাজ সম্পন্ন করে, বাকি কাজ শেষ না করেই তুলে নেয় পুরো বিল। শিডিউল অনুযায়ী হাসপাতালের কাজ শেষ করার কথা ছিল 2014 সালের 25 জুন, তবে তা করতে না পারায় ঠিকাদারের দরপত্রের কার্যাদেশ বাতিল করা হয়। এরপর 2022 সালের 24 জুলাই আবারও কোহিনুর এন্টারপ্রাইজ নামে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবন নির্মাণের দায়িত্ব পায়। কথা ছিল 25,11,00,000 টাকায় 1 বছরের মধ্যে কাজ শেষ করবে এই প্রতিষ্ঠানটি, তবে তারাও টাকা নিয়ে কাজ শেষ না করেই পালিয়ে যায়। এ ঘটনায় 2025 সালের 21 এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের 3 প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের নামে মামলা করে দুদক। প্রাক্কলন মোতাবেক কাজ না করে সমস্ত টাকা উত্তোলন করে নিয়েছে। আমরা এই বিষয়ে অনুসন্ধান করে অভিযোগের সত্যতা পেয়ে নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করি। মামলাটি বর্তমানে দুদক পিরোজপুরে তদন্তাধীন আছে। দুদক একটা কেস করছেন আমাদের 3 জন ইঞ্জিনিয়ার এবং 1 জন ঠিকাদারের নামে, তো সেটার কেস চলমান আছে। হাসপাতালটি দ্রুত নির্মাণের জন্য গেল 4 জুন মানববন্ধন করে কঠোর কর্মসূচির ঘোষণা দেন সেবা বঞ্চিত মানুষ। এই 17 বছর এই 50 বিশিষ্ট হাসপাতালটি নির্মাণ হয় নাই বিধায় আজকে এই সর্বস্তরের জনগণ এখানে উপস্থিত হয়েছে মানববন্ধনে। ডাক্তাররা আসলে ডাক্তাররাও থাকতে চায় না, ডাক্তাররা আসার সাথে সাথে তারা কিভাবে ট্রান্সফার হয়ে এখান থেকে অন্যত্র চলে যাবে এই চেষ্টা করে। প্রায় প্রতিদিন 300 থেকে 400 রোগী কমপক্ষে আমাদের বহির্বিভাগে আসে। এই রোগীদেরকে সেবা দেওয়ার জন্য আসলে আমাদের কোনো ভবন নেই, আমরা অস্থায়ী যেটা কোয়ার্টার সেটাও পরিত্যক্ত। 30 জুনের মধ্যে হাসপাতালের নির্মাণ কাজ শুরুর ঘোষণা না এলে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। উত্তরের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে আসছে মাদক, হালে সবচেয়ে বেশি আসছে হেরোইন। বিভাগের কারাগারগুলোতে মোট বন্দির একটা বড় অংশ মাদক মামলার আসামি। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, এখন যেসব সীমান্ত হেরোইন চোরাচালানে ব্যবহার হচ্ছে শিগগিরই সেই রুট বদলে যেতে পারে। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর গোদাগাড়ি, চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এবং কুষ্টিয়ার সীমান্ত পথ ব্যবহার করে দেশে আসছে হেরোইন। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কিছু ধরা পড়লেও বড় অংশ চলে যাচ্ছে দেশের অভ্যন্তরে। রাজশাহী অঞ্চলের কারাগারগুলোতেও উল্লেখযোগ্য হারে বেড়েছে মাদক মামলার বন্দির সংখ্যা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কারা কর্তৃপক্ষ বলছে, 2023 সালে সারা দেশে মাদকের মামলা হয়েছে 2598টি। এর মধ্যে রাজশাহী বিভাগে 1427টি। 2024 সালে 1572 মামলার মধ্যে 772টি মামলা হয়েছে রাজশাহী বিভাগে।
এই বিভাগের ৮ কারাগারে মোট বন্দী আছে ৮,৯৬৬ জন। এর মধ্যে মাদক মামলায় বন্দী ২,৫৬২ জন। ২০২৪ সালে সারা বাংলাদেশে হেরোইনের মামলা হয়েছে ১৫৭২টি। তো তার মধ্যে ৭৭২টি মামলা হচ্ছে রাজশাহী ডিভিশনে। রাজশাহী ডিভিশনের ৮টি কারাগারের মধ্যে সর্বোচ্চ 46% বন্দী মাদকে। পুলিশ ও আইনজীবীরা বলছেন, জামিনে ছাড়া পেয়ে অনেকে আবার জড়িয়ে পড়ছেন মাদক ব্যবসায়ী। জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় আবারও মাদকের সাথে জড়িয়ে পড়ছে। এর কারণ হিসেবে আমরা দেখেছি যে যারা অভ্যাসগত অপরাধী তারাই পুনরায় আবারও মাদকের সাথে তারা অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে পড়েছে। মানে অল্প সময়ের মধ্যে যদি এই বিচার প্রক্রিয়াটা নিষ্পত্তি করা যায় তাহলে হয়তো অনেকাংশে এই মাদকের ব্যাপারটা ক্লিয়ার হতে পারে, মাদক এই ব্যবসা থেকে তারা সরে আসতে পারে। রুট বদলে নতুন উপায়ে হেরোইন চোরাচালানের শঙ্কা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটির দেয়া গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, হেরোইনের কাঁচামাল এখন উৎপাদন হচ্ছে মায়ানমারে, যা ভারত হয়ে আবার বাংলাদেশে আসছে। আশঙ্কা করছি যে মায়ানমার থেকে উল্টা আমাদের দিকে হেরোইনের যে কাঁচামাল সেটি বাংলাদেশ দিয়ে ইন্ডিয়াতে যাচ্ছে এবং ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকায় কিছু ক্ল্যান্ডেস্টাইন ল্যাব আছে, ওই ল্যাবগুলোতে এগুলো ম্যানুফ্যাকচারিং করে সীমান্ত পার হয়ে আবার আমাদের দেশে আসছে। হেরোইন চোরাচালানের সঙ্গে জড়িত 92 গডফাদারের তালিকা করেছে পুলিশ, যাদের সন্ধানে চলছে অভিযান। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।